আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো বারাকাতুহু। আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তোমাদের ওয়েদার কন্ডিশন কেমন আছে? স্যার, সন্ধ্যার দিকে একটু খারাপ ছিল, এখন স্যার একটু ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিন তো প্রপারলি শেয়ার হয়েছে। জি স্যার। আচ্ছা, আমরা টেস্ট অফ হাইপোথিসিস যেহেতু পড়ছি, আমরা একটা বই দেখাই। এই বইটা, এখানে 100 মতো স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আছে এই বইটাতে। কেউ যদি এই বইটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলো, সময় খুব একটা লাগবে না। যেহেতু তোমরা, ও না, তোমরা থার্ড ইয়ারে সময় লাগবে। হ্যাঁ, অনেকগুলো টেস্ট করা হয়েছে, অনেকগুলো সাবজেক্টের সাথে সম্পৃক্ত। টাইম টু টাইম একটু দেখতে হবে আর কি। কাঞ্চির যে বইটা, এই বইটা অনেক সহজ ভাবে উপস্থাপন করেছে। আমি তোমাদেরকে কিছু টেস্ট এখানে দেখাই। এখানে একটা টেস্ট দেখো, জেড টেস্ট ফর এ পপুলেশন মিন ভেরিয়েন্স নোন। হাইপোথিসিস কি হইতে পারে? মিউ ইজ ইকাল টু মিউ জিরো, মিউ নট ইকাল টু মিউ জিরো। আবার মিউ গ্রেটার দ্যান মিউ জিরো হইতে পারে, মিউ লেস দ্যান মিউ জিরো হইতে পারে। তিন ধরনের হইতে পারে। টেস্ট স্ট্যাটিস্টিক যেহেতু ভেরিয়েন্স নোন, এটা তোমরা জানো। এইখানে এই স্ট্যাটিস্টিকের মধ্যে কি কি আছে তার একটা এক্সপ্লানেশন দিয়েছে। কখন ইউজ করতে হবে সেটা বলে দিয়েছে। লেভেল অফ সিগনিফিকেন্স কত হবে সেটা বলে দিয়েছে। আর যেহেতু টু সাইডেড অল্টারনেটিভ যদি তুমি কনসিডার করো, সেক্ষেত্রে টু সাইডেড অল্টারনেটিভস এর জন্য এই যে ক্রিটিক্যাল ভ্যালু কত হবে, আর ওই ক্রিটিক্যাল ভ্যালুর জন্য এর পি ভ্যালুটা কত হবে। যদি ওয়ান সাইডেড হয় সেক্ষেত্রে 0.25, এখন টু টেইল হলে দুই সাইডে আছে। যদি ওয়ান টেইল হয়, দেন ক্রিটিক্যাল রিজন সাইজ অফ দ্য টেস্ট ওয়ান টেইলে থাকবে। যদি গ্রেটার দেন সাইন থাকে রাইট টেলে থাকবে, লেস দেন সাইন যদি থাকে দেন লেফট টেলে থাকবে। এখন ডেটা, তোমার যদি হাতে কোনো ডেটা থাকে, সেই ডেটা থেকে যদি মিউ জিরো 4 হয়, 4 যদি অ্যাসিউম করো, এন 9, এক্স বার 4.6, সিগমা 1 এরকম যদি হয়, দেন জেড হয়ে গেল 1.8। 1.8 দেখো, যে যদি ওয়ান সাইডেড হিসাব করো, হ্যাঁ, যদি ওয়ান সাইডেড হিসাব করো, এই যে 1.8 যেটা পেয়েছো, ওয়ান সাইডেড হিসাব করলে অ্যাকসেপ্টেন্স রিজনের মধ্যে পড়ছে। সুতরাং আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পাচ্ছি না। আর যদি করো, দেন 1.64 এর থেকে হচ্ছে, হাইপোথিসিস থেকে আমরা দেখলাম কি টু সাইডেড অল্টারনেটিভ যখন থাকবে, আমাদের আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট হচ্ছে, রিজেক্ট হয়ে যাচ্ছে। এই যে একটা সামারি, সুন্দর একটা সামারি এই টেস্ট ওয়ান এর জন্য দেওয়া। আমার কথা কি শুনতে পেয়েছো তোমরা? জি জি স্যার। স্যার। একেবারে ইজি এক্সপ্লানেশন না? জি স্যার। আচ্ছা, আরেকটা দেখো। আমরা তো এখন দেখলাম মিন টেস্ট, দেখলাম ফর সিঙ্গেল মিন টেস্ট। এই জেড টেস্ট ফর টু পপুলেশন মিন, ভেরিয়েন্স যদি নোন হয় এবং আনইকুয়াল হয়, ভেরিয়েন্স নোন এবং আনইকুয়াল, ওই একই ভাবে দেখো এটাও করা আছে। এইরকম 100 টেস্টের ব্যাখ্যা এই বইটাতে দেওয়া আছে, একেবারে সামারি আকারে। হ্যাঁ, একেবারে সামারি আকারে দেওয়া আছে। এই যে কোন কোন টেস্ট আছে,
একবার লিস্ট করে দেওয়া আছে টেস্ট 1 থেকে টেস্ট 1 কোন পেজে আছে কি ডিটেল, এইটা একেবারে 100 টেস্টের বর্ণনা এখানে আছে। আচ্ছা, এইবার তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। আমরা টেস্ট অফ হাইপোথিসিসের স্টেপ আমরা শিখেছি অলরেডি 5টা স্টেপ। আমাদের নাম্বার 1-এ হাইপোথিসিসের স্টেটমেন্ট, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমাদের নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস কি হবে সেটাকে ডিফাইন করতে হবে। Second task is to select level of significance, the probability of type 1 error. সেকেন্ড স্টেপে। থার্ড স্টেপে আমাদের কাজ হলো আমরা কোন টেস্ট স্ট্যাটিস্টিক ইউজ করব সেটা ডিসাইড করা। ফোর্থ স্টেপে আমাদের ডেটা, সেই ডেটা থেকে স্ট্যাটিস্টিকের ভ্যালুটা নির্ণয় করা। দেন ফিফথ স্টেজে গিয়ে আমরা কম্পেয়ার করে রেজাল্টটা শো করবো যে নাল হাইপোথিসিস রিজেক্টেড হলো নাকি নাল হাইপোথিসিস রিজেক্টেড হলো না। এই যে 5টা স্টেপ, এখানে 100 টেস্টের ক্ষেত্রে সিম্পল এক্সপ্লানেশন দেওয়া আছে। প্রত্যেকটার থিওরি যদি বলে, এই টেস্টগুলো থিওরি যদি বলে, তাহলে থিওরি ওরা যে ফর্মুলাটা ইউজ করেছে জাস্ট ফর্মুলাগুলো থাকবে, নিউমেরিক্যাল ভ্যালুগুলো থাকবে না। যেমন এই নাম্বার 1 টেস্টে আবার ফিরি, এইটার 5টা স্টেপ, যেমন নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিসের স্টেটমেন্ট, সেকেন্ড স্টেপে সাইজ অফ দ্য এর ডিসিশন রুলটা লিখবা, দেন ফাইনালি ডিসিশন কনক্লুশন। তাহলে এইটার জন্য তোমরা থিওরি আশা করি এখান থেকেও লিখতে পারবা। এইরকম যত টেস্ট আছে যেগুলো আমাদের সিলেবাসে আছে সবগুলো টেস্টই এখানে পাওয়া যাবে। তাহলে এই বইটা আমি তোমাদের দিয়েছি কিনা, দিয়েছি কি? আচ্ছা, আমরা এখন পাইনি এই বইটা। আচ্ছা, আমি তোমাদের এই বইটা আজকে দিয়ে রাখবো। আর একটা বই দেখাই, এইটা হলো টেস্টের আর একটা বই, যেটা হচ্ছে 100 স্ট্যাটিস্টিক্যাল টেস্ট কিভাবে আরে কম্পিউট করা হয় কিংবা করতে হবে, এইটা এই বইতে ব্যাখ্যা করে দেখিয়েছে। মানে একেবারে কোড সহ, আউটপুট ফাইল সহ আছে 100 টেস্ট। একেবারে তোমরা আর যেভাবে এই যে কোন 100 টেস্ট আছে এখানে দেওয়া, আর এই যে কিভাবে ডেটা ইনপুট করছে এর আউটপুট সব দেওয়া, দেখছো? জি স্যার। যারা আর যারা আর বোঝো তারা বুঝতে পারছো যে এই বইটার থেকে সব টেস্ট আরে করা যাবে নিজের মতো করে। এই হলো দুটো বই দেখাইলাম আমি। বই গুপ্তার যে কাঞ্জি, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, সেটি আমরা দিয়ে রাখবো আর কি। এবার আসো আমাদের আজকের লেকচারে যাই। টেস্ট অ্যাবাউট ওয়ান মিন আমরা শিখেছি। পিআরটি টেস্ট আমরা শিখেছি, এগুলো সব শিখেছি আমরা। ইকুয়ালিটি অফ টু মিনস, এটাও আমরা শিখেছি।
1000 দেন আমাদের আমরা বলতেই পারি যে 1 2 3 4 প্রত্যেকটা সংখ্যাই 250-র কাছাকাছি ফেস করবে, এটা আমরা বলতে পারি যেহেতু আনবায়াসড। বাট প্র্যাকটিক্যালি দেখা গেল যে 1000 বার থ্রো করার ফলে আমরা 4 পেয়েছি 290 বার, 4 পেয়েছি 290 বার, 250 আসার কথা ছিল কিংবা 250 কাছাকাছি, এখন অ্যাকচুয়ালি অবজার্ভ করা আছে 290 বার। এখন আমরা এটা বলতে পারি 1/4 অর্থাৎ 0.25। সুতরাং আমাদের নাল হাইপোথিসিসটা কি? নাল হাইপোথিসিস হলো পি ইজ ইকুয়াল টু 0.25। বাট আমরা যখন একটা ডাই 1000 টাইম থ্রো করলাম, সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে 4 এসছে 290 বার। সুতরাং 4 এর ক্ষেত্রে আমার যে প্রপোর্শন সেটি হলো 1/y/n, y 290/1000 অর্থাৎ 0.29। তোমরা যখন স্যাম্পলিং টেকনিক শিখেছো তখন এই প্রপোর্শনের ডিস্ট্রিবিউশনটা তুমি শিখেছো, মনে আছে প্রপোর্শনের ডিস্ট্রিবিউশনটা কি? কোন
স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে শিখেছো না, প্রপোর্শনের ডিস্ট্রিবিউশন অ্যাপ্রক্সিমেটলি নরমাল হয়। জি স্যার। হ্যাঁ, উইথ মিন হচ্ছে আনবায়াসড কেসে যেটা সেটা, আর তার ভেরিয়েন্স হলো পি কিউ বাই এন। এখন ভেরিয়েন্স এর মানটা যদি আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা নির্ণয় করতে চাই, প্রথমে ভেরিয়েন্স নির্ণয় করে স্কোয়ার রুট করলাম। তো আমাদের পি জিরোর মান তো জানা 0.25, সুতরাং 1 - p0 এবং নিচে 1000 বসায়ে আমরা এই মানটা নির্ণয় করলাম। এখন দেখো এইটা যেহেতু অ্যাপ্রক্সিমেটলি নরমালি ডিস্ট্রিবিউটেড, সুতরাং আমরা কি লিখতে পারি? এইটা যদি নরমাল হয়, দেন z is equal to p hat minus p0 divided by standard deviation। এটা কি স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করবে নাকি? জি স্যার। জি হ্যাঁ, স্যার। স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করবে। আমাদের নিচের অংশটা তো আমরা ক্যালকুলেশন করেছি, আর উপরে পি হ্যাট হলো 0.29, p0 0.25। এখন এইখান থেকে জেড এর যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা আমরা স্ট্যান্ডার্ড নরমালের যে টেবিল আছে সেই টেবিলেটেড ভ্যালুর সাথে কম্পেয়ার করে দেখব যে আমাদের ক্যালকুলেটেড ভ্যালুটা টেবুলেটেড ভ্যালুর থেকে বড় কিনা। যদি বড় হয় আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে যাবে, আদারওয়াইজ উই ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। আমরা গতদিনও তোমাদের সাথে আলোচনা যেটা হয়েছে সেটা হলো যে আমরা টেস্টের ক্ষেত্রে দুই ভাবে সিদ্ধান্ত নিতে পারি, একটা হলো ক্রিটিক্যাল ভ্যালু অ্যাপ্রোচ আর একটি পি ভ্যালু অ্যাপ্রোচ। পি ভ্যালু গুলো এক্সেল দিয়ে নির্ণয় করা যাবে, আর দিয়ে নির্ণয় করা যাবে। আর দিয়ে আমি তোমাদেরকে নির্ণয় করে দেখিয়েছিলাম গত কয়েকটা ক্লাসে, বেশ কয়েকটা আমি নির্ণয় করে দেখিয়েছিলাম। তো এখন আসো আমরা কত ভ্যালুটা পাই দেখে আসি। এই যে জেড এর ভ্যালুটা যদি নির্ণয় করে সেই ক্ষেত্রে কত হচ্ছে? 2.92। হ্যাঁ, 2.92। এখন আমরা যে পি হ্যাটের মানটা পেয়েছিলাম, এই প্রবলেমটা আবার খেয়াল করো। এই যে কি বলছে, কোন এভিডেন্স আছে কনক্লুড করা যে এই ডাইটা হচ্ছে বায়াসড, অথবা এটা ক্লেম করার সুযোগ আছে কি মোর ফোর্স দেন এক্সপেক্টেড আর অবজার্ভ, মানে 0.25 হচ্ছে অ্যাকচুয়াল আনবায়াসডের ক্ষেত্রে প্রবাবিলিটিটা, বাট প্র্যাকটিক্যাল লাইফে দেখা গেল কি যে আমরা যখন এইটি এক্সপেরিমেন্টটা থ্রো করলাম 1000 টাইম, আসলো 0.29। তো ক্লেম করতে বলছে যে এটা এখন 0.29 যেহেতু এসছে, এটা কি বলা যায় যে চার ওই টেট্রালে বেশিবার চার ফেস করছে? তার মানে কি এটা হলো ওয়ান সাইডেড, রাইট সাইড, রাইট টেলের জন্য। হাইপোথিসিসটা বুঝতে পেরেছো? জি স্যার। এই যে এখানে যেহেতু বলছে মোর ফোর্স দেন এক্সপেক্টেড আর অবজার্ভ, এইটা আমরা ক্লেম করতে পারি কিনা। সুতরাং আমার হাইপোথিসিসটা হলো ওয়ান সাইডেড। তো ওয়ান সাইডেড হাইপোথিসিসের জন্য আমি তোমাদেরকে একটা টেবিল দেখাই। এই যে আমাদের এটা হলো কি ওয়ান সাইডেড। ওয়ান সাইডেড যদি হয়, এই যে রাইট টেলের জন্য 5%-এ জেড এর মান কত, ক্রিটিক্যাল ভ্যালুর মানটা কত? 1.645। দেখেছো? জি জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমাদের যে ক্যালকুলেটেড ভ্যালু যেটা আমরা পাইলাম, এই যে এখানে যেটা দেখালাম, এইটা হলো 2.92। আর আমাদের অ্যাকচুয়ালি ওয়ান সাইডেড এর জন্য স্ট্যান্ডার্ড নরমালের মানটা কত? 1.645। সুতরাং আমরা যে ভ্যালুটা পেয়েছি 2.92, এটা স্পষ্টত এই ক্রিটিক্যাল রিজন অর্থাৎ রেড জোনের মধ্যে পড়ছে। তার মানে আমাদের নাল হাইপোথিসিসটা কি হয়ে যাবে? রিজেক্ট স্যার। রিজেক্ট হয়ে যাবে। তার মানে কি নাল হাইপোথিসিসটা যদি রিজেক্ট হয়ে যায়, দেন আমরা কি বলতে পারবো? এই যে নাল হাইপোথিসিস ছিল যে
এগুলো সব আনবায়াসড। তাহলে এখন এইটাই যদি রিজেক্ট হয়ে যায় আমরা কি বলতে পারবো, ওই যে ক্লেম করেছে যে এই টেট্রাহেড্রালে 4 বেশিবার আসে অথবা টেট্রাহেড্রালটা আনবায়াসড নয়, এই ক্লেম সত্য হয়ে যাবে। প্রবলেমটা বোঝা গেছে? জি স্যার। এই প্রবলেমটা এরা ডিটেইল এক্সপ্লেইন করছে বিভিন্ন ডাইমেনশনে। পি ভ্যালু অ্যাপ্রোচে করেছে, ক্রিটিক্যাল ভ্যালু অ্যাপ্রোচে করেছে। আমরা ক্রিটিক্যাল ভ্যালুটা দেখলাম। তো ক্রিটিক্যাল ভ্যালু অ্যাপ্রোচে তুমি করতে পারো, আবার পি ভ্যালু অ্যাপ্রোচে করতে পারো। এখন টেস্ট স্ট্যাটিস্টিকের মান কত আসলো? 0.2.92। এইটার পি ভ্যালু কত হবে? আমাদের এখানে যে মানটা পাইলাম 2.92, এর পি ভ্যালুর মানটা কত হবে? পি ভ্যালুর মানটা আমি তোমাদের গতদিনও শিখাইছিলাম, আবার দেখাই। এই যে আমাদের ভ্যালুটা কত আসছে? 2.92। আমরা রান দিলে দেখো এখানে আসবে কত? ওই যে 0.01, 0.01। তাহলে আমরা কি বলতে পারি, এইখানে পি ভ্যালুর যে মান 0.01 আর আমরা কনসিডার করছি কত? 0.05। পি ভ্যালু কি লেস দ্যান ইকুয়াল আলফা সাইজ অফ দা টেস্ট। তার মানে কি এগেইন রিজেক্ট নাল হাইপোথিসিস। প্রবলেমটা বুঝতে পেরেছো? জি স্যার। এগুলো তোমাদের একটু সাজায় খাতাতে লিখে নিতে হবে, এখানে অনেকগুলো এক্সপ্লেইন করা আছে। তো এখানে আরেকটা এক্সাম্পল। এখানে যেটা বলা হয়েছে এই প্রবলেমে, কোন একটা স্টেটে যারা গাড়ি চালায়, ওই গাড়ি চালানোর সময় যে সকল ড্রাইভার গাড়ি চালায় তারা সিট বেল্ট ইউজ করে খুব কম। বলা হচ্ছে কি, যারা ড্রাইভিং করে তাদের মোটামুটি 14%, 100 জনের মাত্র 14 জন সিট বেল্ট ইউজ করে। এখানে কোনো বাধ্যবাধকতা নাই, নিয়ম নাই, এরকম একটা স্টেটের কথা বলা হচ্ছে, সেখানে অনলি 14% ড্রাইভার সিট বেল্ট ইউজ করে। এইখানে একটা ক্যাম্পেইন চালানো হলো যে সিট বেল্ট যদি কেউ ইউজ করে সুবিধাগুলো কি কি, অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় সেক্ষেত্রে সিট বেল্টের বাড়তি কি কি সুবিধা আছে, এরকম একটা ক্যাম্পেইন করা হলো। ক্যাম্পেইন করার পর দেখা গেল যে 590 জনের একটা স্যাম্পল সার্ভে করা হলো, 590 জনকে, যেখানে 104 জন পাওয়া গেল যারা এখন সিট বেল্ট ইউজ করে। এটা ক্যাম্পেইন চালানোর কিছুদিন পরে, যেমনটি বলেছে 2 months আফটার ক্যাম্পেইন। তো ক্যাম্পেইন করার পরে দেখো এই যে প্রপোর্শন, এই প্রপোর্শনটা হলো 0.176। এখন প্রশ্ন হলো যে এই যে ক্যাম্পেইনটা চালানো হলো, এই ক্যাম্পেইনটা সাকসেসফুল হয়েছে কিনা, ক্যাম্পেইনটা সাকসেসফুল হয়েছে কিনা। সাকসেসফুল হওয়ার অর্থই হলো যে আমার যে প্রপোর্শন সেটা মানটা বেড়েছে কিনা। তার মানে কি এগেন রাইট সাইড, রাইট টেল। ক্যাম্পেইন সাকসেসফুল হওয়ার অর্থই হলো যে প্রপোর্শন বেড়েছে কিনা। প্রপোর্শন বাড়লে এটা কোন টেল টেস্ট হবে? রাইট টেল। আর আমাদের যদি এখান থেকে সিদ্ধান্ত না নিতে পারতাম যে কোন টেল হবে, দেন আমরা টু টেল করতাম। তাহলে আমাদের এখন নাল হাইপোথিসিস কত? পি ইজ ইকুয়াল টু 0.14, আর পি এর যে এস্টিমেটটা আমরা পাইলাম সেটা হলো 0.176। সুতরাং এখান থেকে আমরা এগেন জেড এর ভ্যালু নির্ণয় করতে পারি। জেড ভ্যালু থেকেও সিদ্ধান্ত নিতে পারো, পি ভ্যালু থেকেও সিদ্ধান্ত নিতে পারো। ওয়ান সাইডেড হাইপোথিসিস আমরা অল্টারনেটিভে লিখলাম, এখানে আমরা পেলাম 2.52। তো ওয়ান সাইডেড এর জন্য আমরা দেখলাম একটু আগেই 1.645। এগেন নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে গেল।
হ্যাঁ, নাল হাইপোথিসিস কি হলো, রিজেক্ট হয়ে গেল। তার মানে কি আমরা ক্লেম করতে পারি যে আমাদের যে ক্যাম্পেইনটা এখানে চালানো হয়েছে সেই ক্যাম্পেইনটা সাকসেসফুল হয়েছে, আমরা এই সিদ্ধান্তে আসতে পারি। এইটি 5% লেভেল অফ সিগনিফিকেন্স এর ক্ষেত্রে কি হবে, 5% লেভেল অফ সিগনিফিকেন্স এ নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে যাবে। এখন যদি 1% লেভেল অফ সিগনিফিকেন্স ইউজ করা হয়, 1% লেভেল অফ সিগনিফিকেন্স মানে কত দেখো, এই যে 1%, 1% রাইট টেল ভ্যালুটা কত, 2.33, 2.33 আমরা পেয়েছি কত ক্যালকুলেট করে, 2.52। সুতরাং যদি আমরা 1%-এও কনসিডার করি তাও নাল হাইপোথিসিস রিজেক্টেড হয়ে যাবে। 5%-এও রিজেক্টেড, 1%-এও রিজেক্টেড, 10%-এর কি অবস্থা দেখি, এখানে 10% আছে, 10%-এ 10% তো আরোই রিজেক্টেড হয়ে যাবে। 1% এখানে রিজেক্টেড, সুতরাং 5%, 10% আর হিসাব করারই দরকার নাই, 1%ই রিজেক্ট হয়ে গেছে, সুতরাং 5%, 10% অফকোর্স রিজেক্টেড হবে। মানে এইটাই আমরা এই যে আলফা 0.01, এই হলো আমাদের যে 2.326, এইটা হলো থ্রেশহোল্ড ভ্যালু। এই থ্রেশহোল্ড ভ্যালুটা কিভাবে পাইলো, থ্রেশহোল্ড ভ্যালুটা পাইলো এই যে আলফা ইজ ইকুয়াল টু 0.01 যদি হয়, এইটার জন্য ওয়ান সাইডেড এর ক্ষেত্রে কত বললাম, 2.33, এই যে একটু আগে দেখাইলাম, এই যে এটা 2.33, এখানেও 2.33 লিখেছে, যে 2.326। সুতরাং আমাদের যে জেড এর ভ্যালু আমরা ক্যালকুলেট করেছিলাম 2.52, এগেইন 2.326 এর থেকে বড়, সুতরাং আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্টেড। তা আমরা তো দুটো দেখলাম, এখানে আরো একটা এক্সাম্পল আছে। এখানে আরেকটা সার্ভে চালানো হয়েছে 2000 সালের সার্ভের কথা, যে এখানে 1052 জন ইউএস এর অ্যাডাল্টস পপুলেশনের মধ্যে সার্ভেটা চালানো হয়েছে, এবং তিনটা অপশন দেওয়া হয়েছিল, যে আপনি কি ভেরি হ্যাপি, ফেয়ারলি হ্যাপি, অর নট টু হ্যাপি। তাদের মধ্যে 47% পাওয়া গেছিল যারা বলছিল আমরা খুবই সুখী, এরকম সংখ্যাটা হলো 47%। তাহলে এই তথ্যটা যিনি কালেকশন করেছিলেন উনি ছিলেন একজন জার্নালিস্ট, পেসিমিস্টিক জার্নালিস্টের হেডলাইনে উনি একটা টাইটেল দিতে চাচ্ছিল, যে আমেরিকান যে সকল আমেরিকান অ্যাডাল্টস আছে তাদের খুব সুখী মানুষের সংখ্যাটা হলো মাইনরিটি। মাইনরিটি মানে কি, 50%-এর কম, মেজরিটি হলো 50%-এর বেশি। টোটাল যদি 100% হিসাব করো, মেজরিটি বলতে 50%-এর বেশি হলেই মেজরিটি, 50%-এর নিচে গেলেই মাইনরিটি, আর টোটাল যদি 50-50 হয় এটা হলো ডাউটফুল লাইন। এখানে ওই জার্নালিস্ট একটা হেডলাইন করতে চাচ্ছিল যে আমেরিকান অ্যাডাল্টস এর মধ্যে ভেরি হ্যাপি মানুষের যে সংখ্যা সেটা হলো মাইনরিটি, মানে 50%-এর কম। এইটা হলো লেফট সাইডেড একটা টেস্ট তুমি করতে পারো, লেফট সাইডেড করতে পারো। যদি মনে হয় যে না আমি টু সাইডেড করব, সেটাও করতে পারো। বাট এইখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের এটা লেফট সাইডেড হবে। তো আসো, পি হ্যাট সমান 0.47, আর আমাদের নাল হাইপোথিসিস কি 0.50, নিউট্রাল, মেজরিটিও না মাইনরিটিও না। তাহলে আমাদের প্রবলেম অনুযায়ী কি, যে আমাদের এখানে জার্নালিস্ট ক্লেম করতে যাচ্ছে পেপারে যে ভেরি হ্যাপি মানুষের সংখ্যাটা হলো মাইনরিটি, তার মানে 50%-এর কম। এটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ। একই প্রক্রিয়ায় আমরা জেড ভ্যালুটা নির্ণয় করলাম, পাইলাম -1.94, ওয়ান সাইডেড এর জন্য -1.94। এই যে লেফট টেল 5% কত, -1.645, আর আমরা পাইলাম -1.946। সুতরাং আমরা কি বলতে পারি, যে এইটা হলো এই যে রেড জোনে পড়ছে, যেহেতু নেগেটিভ সংখ্যা
নেগেটিভ সংখ্যা যেটা বড় সেটাই অরিজিনালি ছোট, সুতরাং 1.946 লেস দ্যান 1.645। এখান থেকে খুব সহজেই আমরা ডিসিশনে আসতে পারি যে নাল হাইপোথিসিস রিজেক্টেড। নাল হাইপোথিসিস রিজেক্টেড এটার অর্থ কি? নাল হাইপোথিসিস কি ছিল? 0.5, যে মেজরিটি মাইনরিটির কোনো ব্যাপার নাই। এটা যেহেতু রিজেক্ট হয়ে গেল, আমার অল্টারনেটিভ যেটা আছে সেটা অ্যাকসেপ্টেড। তার মানে কি, আমেরিকানদের যারা অ্যাডাল্টস আছে তাদের তথ্য মতে তারা সুখী মানুষের যে সংখ্যাটার কথা বলছে, যেটা সার্ভেতে চলে এসেছে, তারা হচ্ছে মাইনরিটি। তার মানে আমরা কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছি যে আমেরিকানদের টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ সবই আছে, বাট মেইনটালি কিন্তু মেজরিটি মানুষই হচ্ছে আনহ্যাপি, মাইনরিটি মানুষ হচ্ছে হ্যাপি, ভেরি হ্যাপি। আর বাদ বাকি নর্মালি হ্যাপি অথবা আনহ্যাপি মানুষের সংখ্যাটাই হলো বেশি। বোঝা গেল ব্যাপারটা? জি স্যার। পি ভ্যালু আমরা নির্ণয় করা শিখিয়েছি, সুতরাং পি ভ্যালু গুলো একটু তোমরা দেখো আর কি, আর এক্সাম্পল আমরা দেখবো না। এখানে লাং ক্যান্সারের আর একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা তোমাদের জন্য রেখে দিলাম। এই প্রবলেমটা তোমরা দেখবা, লাং ক্যান্সারের প্রবলেমটা 9.4, এটা তোমরা বাসায় দেখে ফেলবা। 9.4, এটা 5%-এর জন্য আছে, 1%-এর জন্য আছে, ডিটেল ব্যাখ্যা করেছে, এটা তোমাদের বাসায় থাকলো। এই 9.4 তোমরা এটা দেখবা। ঠিক আছে স্যার। হুম। আমরা আজকে সেকেন্ড যে টেস্টটা শিখবো সেটা হলো কম্পেয়ারিং টু প্রপোর্শন। এটা হলো দুটো পপুলেশন থেকে, একই সার্ভে করা হয়েছে দুটো পপুলেশন থেকে, দুটো পপুলেশনের স্ট্যাটাসটা একটু আলাদা। যেমন ধরো আমাদের মধ্যে স্মোকার আছে, নন স্মোকার আছে, তো এইটাকে দুটো গ্রুপে ভাগ করলাম, স্মোকারদের জন্য একটা গ্রুপ, নন স্মোকারের একটা গ্রুপ। এখন প্রশ্ন রাখলাম এরকম যে মানুষের শরীর ভালো রাখার জন্য, ধূমপান থেকে বিরত রাখার জন্য সিগারেটের দাম বাড়ানো যায়, সিগারেটের দাম বাড়ানো ঠিক হবে কিনা, আপনি কি মনে করেন? তাহলে যারা নন স্মোকার আছে তারা বলবে যে বাড়াই দেন, এমন ভাবে বাড়াই দেন যেন এটা আর ওরা কিনতে না পারে, না খাইতে পারে, এটা বলবে। আর যারা স্মোকার তাদের কেউ কেউ স্বীকার করবে যে বিষয়টা খারাপ, বন্ধ করতে পারলে ভালো হয়, বাট দাম বাড়ানোর পক্ষে অধিকাংশই মতামত দেবে না। তা আসো এরকম আমরা একটা টেস্ট দেখি, টেস্টটা কিভাবে কন্ডাক্ট করতে, এই এক্সাম্পলটাই আমরা দেখবো। একটা এক্সাম্পল আমরা দেখি, এই এক্সাম্পলটা দেখি। 800 আমেরিকান অ্যাডাল্টস এর মধ্যে এই সার্ভেটা করা হয়েছিল, যেখানে প্রশ্ন রাখা হয়েছিল যে সিগারেটের উপর যে ট্যাক্স আছে, ফেডারেল ট্যাক্স আছে, এইটা আমাদের হেলথ কেয়ারকে রিফর্ম করবে যদি বাড়াই দেওয়া হয়। অর্থাৎ সিগারেটের ট্যাক্স যদি বাড়াই দেওয়া হয় তাহলে সিগারেটের দাম বেড়ে যাবে, সিগারেটের দাম বেড়ে গেলে এটার ক্রেতা সিগারেট খাওয়া কমাই দেবে, সিগারেটের সংখ্যাটা কমাই দেবে, যেটা আবার স্বাস্থ্যের জন্য ভালো। তো এইটাই ক্লেম করছে যে ফেডারেল ট্যাক্স যদি ইনক্রিজ করা হয় সিগারেটের উপরে, সেক্ষেত্রে হেলথ কেয়ারের যে রিফর্ম সেটা পজিটিভলি মুভ করবে কিনা। তো এইখানে সার্ভেটা করা হয়েছিল টোটাল 800 জনের উপরে, যার মধ্যে 605 জন ছিল নন স্মোকার আর 195 ছিল স্মোকার, এই হচ্ছে টোটাল 800 জন। এই নন স্মোকার গ্রুপের 351 জন বলেছে যে এই সিগারেটের উপরে ফেডারেল ট্যাক্স বাড়াই দেওয়া হোক, তাহলে হেলথ কেয়ার রিফর্ম করবে। আর স্মোকার গ্রুপে 195 জনে অনলি 41 জন বলছে যে এই দামটা বাড়াইলে হেলথ কেয়ার রিফর্ম করবে। তাহলে এখন দেখো যে দুটো গ্রুপ থেকে আমরা যে প্রপোর্শন, এক জায়গায় পেলাম 0.58, আর এক জায়গায় পেলাম
2 1। এখন এইটা বলা যায় কি যে ইজ দেয়ার সাফিসিয়েন্ট এভিডেন্স দ্যাট আলফা 5% যে দুটো যে গ্রুপ আছে পপুলেশন যে দুটো ভাগে ভাগ আছে স্মোকার এবং নন স্মোকার এদের যে প্রপোর্শনটা সিগনিফিকেন্টলি ডিফার করে তাদের মতামতের ভিত্তিতে, এইটা বলা যাবে কিনা? জি স্যার। তো এইটা যদি আমাদের বলতে হয়, এটা তো আমরা দেখছি যে পার্থক্যটা অনেক বেশি, এজন্য আমরা সিগনিফিকেন্টলি বলে দিতে পারছি যে দুটো গ্রুপের যে ওপিনিয়ন এইটা সিগনিফিকেন্টলি ডিফার করে, এটা চোখে দেখেই বোঝা যাচ্ছে। বাট অনেক সময় হবে কি চোখে দেখে ঠিক সিদ্ধান্তে আসা যাবে না। তো সিদ্ধান্তে চোখে দেখে আসা যাক কিংবা না যাক, এটা আমরা টেস্ট করে দেখব যে এখানে যে ক্লেমটা করা হচ্ছে সেটা ঠিক আছে কিনা। তাহলে P1 এটা প্রপোর্শন হলো নন স্মোকার পপুলেশনের জন্য, আর P2 হলো স্মোকিং যারা করে সেই সমস্ত স্মোকারদের প্রপোর্শন। এখন আমাদের মেইন ইন্টারেস্ট হলো যে এই প্রপোর্শন দুটো সমান কিনা, আর অল্টারনেটিভ হলো আনইকুয়াল। যদি এই দুটো পপুলেশন প্রপোর্শন সমান হয় তাহলে তাদের ডিফারেন্সটা আলটিমেট কত হবে? 0। নাল হাইপোথিসিসে P1 মাইনাস P2 হলো 0। আমার টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা কি হবে? জেড P1 হ্যাট মাইনাস P2 হ্যাট, আর এই ডিফারেন্সের যে মিন সেটা তো 0 এখানে দেখছি না, আন্ডার নাল হাইপোথিসিস 0, এই জন্য 0 বসাই দিয়েছে। আর আমাদের যে ফর্মুলা ছিল প্রপোর্শনের ক্ষেত্রে সেটা হলো PQ বাই N, তো PQ বাই N1 প্লাস PQ বাই N2। এইখানে P হ্যাটটাকে দুটো গ্রুপ থেকে একবারে P হ্যাটের মানটা নির্ণয় করেছে। এই টেস্ট স্ট্যাটিস্টিকটা কিছু কিছু রিসার্চার আবার দ্বিমত পোষণ করেছেন। উনারা এই যে কমন যে P হ্যাট y1 প্লাস y2 ডিভাইডেড বাই n1 প্লাস n2, এখান থেকে যে কমন P হ্যাটটা নির্ণয় করেছে, কিছু কিছু রিসার্চারের মত হলো যে না, এটাকে P1 হ্যাট বলতে হবে, আর এটাকে এই প্রথমের জন্য এটা P1 হ্যাট দিয়ে নির্ণয় করতে হবে, প্লাস দ্বিতীয়টা P2 হ্যাটের জন্য। আবার কেউ কেউ এইভাবে কম্বাইন্ড করে স্ট্যাটিস্টিকটা ইউজ করেছে। দুটোই আছে, তোমাদের যেটা সুইটেবল মনে হয় তোমরা করবা, কোনো সমস্যা নাই। তো আলটিমেট পি হ্যাট আমাদের যেহেতু ডেটা এখানে দেওয়া আছে, এই যে ডেটা তো এখানে আছেই, এই ডেটা থেকে আমরা খুব সহজেই পি হ্যাট এর মানটা নির্ণয় করতে পারি। তাহলে আমাদের P1 হ্যাট মাইনাস P2 হ্যাট এটা অ্যাপ্রক্সিমেটলি নরমালি ডিস্ট্রিবিউটেড, যার মিন হচ্ছে এটা, আন্ডার নাল হাইপোথিসিস এটা হলো 0, আর ভেরিয়েন্স হলো এইটা। এখন ভেরিয়েন্সের এই জায়গায় যেহেতু P1 ইজ ইকুয়াল টু P2 ইজ ইকুয়াল টু P ক্লেম করছি সব সমান, এই জন্য এখানে P1 ইজ ইকুয়াল টু P2 যদি সমান হয়, দ্যাট মিন্স P1 ইজ ইকুয়াল টু P, P2 ইজ ইকুয়াল টু P। তার মানে আমরা এইখান থেকে লিখতে পারি P ইন্টু 1 মাইনাস P, আর ব্র্যাকেটে থাকলো 1 বাই N1 প্লাস 1 বাই N2। আমার স্ট্যাটিস্টিকের যে মান এই যে এটা, আর এটা তো আন্ডার নাল হাইপোথিসিস 0, আর এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান। এটা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, যেখানে পিটা যদি আমরা এই যে আমার এই স্ট্যাটিস্টিকটা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে। এখন আসো আমার এই যে ডেটা দেওয়া আছে 5% লেভেল অফ সিগনিফিকেন্সের জন্য আমি পি হ্যাটের মানটা নির্ণয় করব 41 আর 351। এই যে 41 আর 351, আমি পি হ্যাট যেটা পাইলাম 0.49। আমার এইখানে মানগুলো যদি বসাই দিই, সব মানগুলো বসাই দিলে এটা আমরা পাচ্ছি 8.99। আর এটা হচ্ছে টু সাইডেড অল্টারনেটিভ, তো টু সাইডেড এর জন্য 5% লেভেল অফ সিগনিফিকেন্স মানটা ছিল 1.96। এই যে টোটাল টেস্টের জন্য 5% লেভেল অফ সিগনিফিকেন্স 1.96। সুতরাং এই যে ক্যালকুলেটেড ভ্যালুটা পেয়েছি এটি 1.96 এর থেকে অনেক বড়। সুতরাং আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে গেল। আর অল্টারনেটিভে কি ছিল যে তারা ইকুয়াল নয়, প্রপোর্শন দুটো আলাদা আলাদা পপুলেশন থেকে যে প্রপোর্শনটা নির্ণয় করা হয়েছে তারা সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। এইটি প্রতিষ্ঠিত হয়ে গেল 5% লেভেল অফ সিগনিফিকেন্স। এখন এই কাজটা এই যে পি ভ্যালু বের করে দেখাইছে, পি ভ্যালু অ্যাপ্রোচে আর গেলাম না, যেহেতু আগেও অনেকবার দেখাইছি, এটা সহজেই তোমরা বুঝতে পারছো। আর
মিনিট্যাবে মিনিট্যাব কেউ ইনস্টল করেছে কি? আমি যে টেস্ট গুলো দেখিয়েছি অধিকাংশ মানে সবগুলোই কিন্তু মিনিট্যাবে সলভ করে দেওয়া আছে। তোমরা দেখেছো কি মিনিট্যাব? আগামী দিন আমরা রিগ্রেশন এবং কোরিলেশনের টেস্ট কিভাবে করা হয় এটা দেখবো। দেখে মোটামুটি টেস্টের আর একটা থাকবে আমাদের কাই স্কোয়ার টেস্ট। আগামী দিন এই তিনটাই আমরা একবারে দেখে ফেলবো, কাই স্কোয়ার টেস্ট আর রিগ্রেশন কোরিলেশন, এই তিনটা ইনশাল্লাহ দেখে ফেলবো। আজকে যে প্রবলেম গুলো দেখাইলাম আর প্রপোর্শনের ক্ষেত্রে যেটা করলাম যে কোন একটা প্রপোর্শন স্পেসিফিক ভ্যালু সমান কিনা, আর দুটো গ্রুপ থেকে যদি দুটো প্রপোর্শন নির্ণয় করা হয় তাহলে তারা সেম কিনা, এই টেস্টটা আমরা আজকে শিখলাম। এই দুটো টেস্টই আমরা শিখলাম। কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে কি? না স্যার। আচ্ছা, তাহলে আমরা লেকচারটা আজকে এ পর্যন্ত রাখলাম। আমি গুপ্তার যে কাঞ্জির বইটাও দিয়ে দিচ্ছি, তোমরা বইটা থেকেও একটু দেখো, ওখানে বেশ ইজি এক্সপ্লেইন করা হয়েছে, তোমাদের কাজে আসবে। তাহলে আজকে এ পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে কথা হবে ইনশাআল্লাহ।